হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম অ্যাকাউন্টিং এর কন্টিনিউয়াস ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে দ্বিতীয় অধ্যায়ে টোটাল 11টা ছকের মধ্যে 5টা থেকে 6টা ছক। আজকে আমরা বাকি ছকগুলো কমপ্লিট করে এই অধ্যায়ে সম্পূর্ণ ছক যে কিভাবে তুমি শর্টকাটে সবগুলো ছক মনে রাখতে পারবা সেটা দেখাবো। ম্যাথ প্র্যাকটিসের ক্লাস আলাদা ক্লাসে থাকবে, কিন্তু তুমি যদি এই দুটো ক্লাস দেখো যে কোনো ছক যে কোনো টাইম এবং কিভাবে এখানে ম্যাথ বসাইতে হবে তা পারবা, কিন্তু হিসাব করতে গেলে ম্যাথ প্র্যাকটিস ক্লাস দেখতে হবে। তো চলো আজকে আমরা কোন কোন ছক দেখবো তা একটু দেখে নেই। দেখো আজকে আমরা দেখবো নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা, কারণ তোমার ম্যাক্সিমাম সময় যদি তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা এটা থাকে এইচএসসি পরীক্ষার্থীতে। মানে এইচএসসি পরীক্ষাতে তুমি এটা কমন পাবাই, নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা। তার মানে তুমি ধরে রাখতে পারো যে এইটা পড়লে 95% তোমার হচ্ছে 10 নাম্বার কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কি এটা বাদ দিতে পারবো? অবশ্যই পারবো না। পাশাপাশি 2 ঘোড়া 3 ঘোড়া 1 ঘোড়া তো কখনো পরীক্ষাতে আসে না, যার জন্য আমরা 1 ঘোড়াটা দেখবো না, কিন্তু 2 ঘোড়া 3 ঘোড়া পরীক্ষাতে বারবারই চলে আসে, যার জন্য আমরা 2 ঘোড়া 3 ঘোড়া পদ্ধতিটা দেখবো এবং সাথে খুচরা নগদান বই। তো এটা ধরো 90% পরীক্ষাতে আসে, আর এটা ধরো 70%, মানে হুট করে চলে আসে বাট আসে। আর এটা তো 95%, মানে তোমার যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাহলে বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা কত ইম্পর্টেন্ট হবে বেসিক ছকগুলো মনে রাখার জন্য। এরপর আমরা এই ছকগুলো ম্যাথ প্র্যাকটিস কিন্তু আলাদা ক্লাসে রাখছি। চলো দেরি না করে শুরু করা যাক, দেখি যে এই ঘরগুলোর এই ম্যাথগুলোর ছকটা কেমন হবে এবং কিভাবে এখানে আমরা ম্যাথ বসাবো। ওকে ওকে, তো আমরা এখন নগদ প্রাপ্তি জাবেদার ঘর এবং এখানে কিভাবে এন্ট্রিগুলো বসাবো তা পার্মানেন্টলি মনে রাখার চেষ্টা করব। ওকে, তো চলো। আর মূলত দেখো আমাদের এই ক্লাসগুলোতে আমরা সম্পূর্ণ ম্যাথ প্র্যাকটিস করতেছি না। অনেকেই বলে যে স্যার ম্যাথ প্র্যাকটিস করাতেছেন না কেন, এইভাবে ক্লাস করলে কি হবে? দেখো আমি ফার্স্ট টাইমে ক্লিয়ার করি যে এইভাবে যদি তুমি ভিডিওগুলোতে ক্লাসটা পাও পরীক্ষার আগে, তুমি তো ম্যাথ করছো, অনেক অনেক ম্যাথ করছো, পরীক্ষার আগের রাতে সবগুলোকে একসঙ্গে গুছাইতে পারবা? পারবা না। এর জন্য আমরা শর্টকাটে রুলস গুলোকে একসঙ্গে ঢুকাইতেছি, যাতে পরীক্ষার আগের রাত্রে এই রুলস গুলো তুমি আগে থেকে একবার দেখে রাখো, ভিডিওটাকে সেভ দিয়ে রাখো অথবা লাইক করে রাখো, তাহলে তোমার এখানে সেভ হয়ে থাকবে। পরীক্ষার আগের রাত্রে তুমি একবার দেখলেই ক্লাসটা মানে পরীক্ষা হলে যায় কনফিডেন্সের সঙ্গে আনসার করতে পারবা। ওকে, যার জন্য মূলত আমি এই প্যাটার্নে ক্লাস সাজাচ্ছি এবং এর পাশাপাশি এখানে তো ম্যাথ প্র্যাকটিস থাকবে অন্যান্য সাবজেক্টের মতো। সবার মতো কি সেম প্যাটার্নে গেলে তুমি সেমটাই পাবা? এই জন্য আমরা একটু প্যাটার্নের বাইরে যাওয়ার চেষ্টা করছি। ওকে, তো চলো শুরু করি। তো আজকে এখন আমরা দেখবো নগদ প্রাপ্তি জাবেদা। দেখো নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে কিওয়ার্ড মনে রাখবা। মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে নগদে এবং ব্যাংকে টাকা আসলে। কি আসলে? নগদে এবং ব্যাংকে টাকা আসলে, শুধুমাত্র নগদে এবং ব্যাংকের টাকা আসলেই নগদ প্রাপ্তি জাবেদা হবে। তো যদি যায় হবে না, ধারে আসে হবে না, ধারে যায় হবেই না। তাহলে শুধুমাত্র নগদ অথবা ব্যাংকে টাকা যদি আসে তখনই আমরা কোথায় বসাবো? নগদ প্রাপ্তি জাবেদায় বসবে। ওকে, তো বাকিতে বা ধারে কখনো এই জাবেদায় বসবে না, বাকিতে বা ধারে কখনো এই জাবেদায় বসবে না। এই কিওয়ার্ডটা মনে রাখো, নগদ প্রাপ্তি জাবেদা তোমার সব সময়ের জন্য ক্লিয়ার থাকবে। বুঝতে পারছো? জাস্ট এইটা মনে রাখো। এখন দেখো এখানে ঘর কি হবে। প্রথমে তো এখানে তারিখের ঘর থাকবে। ক্রেডিট হিসাব খাত, আমাদের আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে ক্রেডিট হিসাব খাত কেন এখানে বসলো বুঝতে পারবা। উল্টা, জাস্ট মনে রাখবা ও যেটা হইতেছে তার উল্টাটা বসাবো। তার মানে নগদ প্রাপ্তি জাবেদা ডেবিট হিসাব, তো লিখতে হবে কি? ক্রেডিট হিসাব খাত। জাস্ট এইটা মনে রাখো, তাহলে তোমার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত যে কোনো জাবেদায় প্রবলেম হবে না যে এখানে কেন লেখা হয়েছে। তো ক্রেডিট হিসাব খাত, দেখো এখন তোমার হাতে টাকা ঢুকতেছে, তার মানে তোমার নগদান ডেবিট আর প্রদত্ত বাটার ডেবিট, এই দুটো ঘরকে তুমি শুধু কি করবা? ডেবিট করবা। ছক আঁকার ক্ষেত্রে সুন্দরভাবে মনে রাখবা, এখানে শুধু খতিয়ান পৃষ্ঠা একটা ঘর দিবা, তাহলে তারিখ, ক্রেডিট হিসাব খাত, নগদ আর প্রদত্ত বাট্টা হচ্ছে ডেবিট। জাস্ট মনে রাখবা নগদ আর প্রদত্ত বাট্টা ডেবিট। পাশাপাশি বিক্রয়, বিক্রয় করার মাধ্যমে কিন্তু তোমার হাতে টাকাটা আসতেছে, বিক্রয় করলাম টাকা আসতেছে, কিন্তু ধারে হলে কিন্তু ভুলেও আসবে না, এটা মাথায় রাখবা যে বিক্রয় দেখে আবার বসাই দিও না। যদি ধারে হয় তাহলে ওই জাবেদাটা কি হবে না বলতো? ভুলেও আমাদের এখানে আসবে না। তারপর দেনাদার, দেনাদারের কাছ থেকে আমি 70,000 টাকা পাইতাম, ওইটা চলে আসছে, তার মানে দেনাদার ক্রেডিট। আবার অন্যান্য হিসাব যা আছে সব অন্যান্যর মধ্যে ঢুকাই দিব। ওকে, ঘরটা আমি আরেকবার রিপিট করি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, খতিয়ান পৃষ্ঠা, নগদান ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, এই দুটো শুধু সুন্দরভাবে মনে রাখবা। বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। ওকে, এই ঘরটা মনে রাখলে পরীক্ষা হলে তুমি ইজিলি আনসার করতে পারবা, বসাইতে পারবা। আর ম্যাথ প্র্যাকটিস ক্লাসটার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ম্যাথ প্র্যাকটিসটা করবা অবশ্যই বেশি বেশি।
তো পাশাপাশি আমরা একটা উদাহরণ দেখি। দেখো 2012 সালে জানুয়ারি 1 তারিখে মিস্টার রহিম 70,000 টাকা কারবারে বিনিয়োগ করলো। তো আমি জানি মিস্টার রহিমের এই ব্যবসাটা, বাট মিস্টার রহিম কারবারে বিনিয়োগ করছে মানে তোমার এখানে তোমার টাকা আসছে নগদে। যদি ব্যাংকে বিনিয়োগ করতো তাহলেও এখানে আসতো। তার মানে কারবারের বিনিয়োগটা আমরা অবশ্যই বসাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? ব্যালেন্স বিডি। তো ব্যালেন্স বিডি তারিখ হচ্ছে জানুয়ারির 1। তো জানুয়ারি 1 তারিখে মিস্টার রহিম টাকা ঢুকাইছে ব্যাংক, তোমার হচ্ছে নগদে টাকা ঢুকাইছে কত? 70,000 টাকা। তাহলে সুন্দরভাবে আমরা 70,000 টাকা বসালাম। এখন এখানে মূলধন হিসাব ক্রেডিট করব, তাই না? তো মূলধন হিসাবের ঘর আছে নাই, অন্যান্য ঘরে আমরা বসাবো 70,000 টাকা। যত হিসাবের মানে বিক্রয় আর দেনাদার বাদ দিয়ে যদি কোনো হিসাব আসে আর সেটার ঘর না থাকে, সুন্দরভাবে আমরা কোথায় বসাই দিব বলতো? অন্যান্য হিসাবের ঘরে বসাই দিব। ওকে, তাহলে প্রথমে এন্ট্রিটা বুঝতে পারছো যে মিস্টার রহিম কারবারে বিনিয়োগ করলে এত টাকা কিভাবে বসাবো? নগদের ঘরে টাকাটা বসাবো আর পাশাপাশি অন্যান্য ঘরে টাকাটা বসাবো। এরকম যতগুলো এন্ট্রি থাকবে এবং টাকাটা আসবে সেটা শুধু বসাবো। দেখো পরে এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবা যে 30 তারিখে নগদে বিক্রয় এত টাকা, নগদে ক্রয় এত টাকা এবং ধারে বিক্রয় এত টাকা। একটা হিসাবের মধ্যে আমি তিনটা রাখছি কারণ আমরা পুরো ম্যাথ সলভ করা দিতেছি না, যাতে তুমি বুঝতে পারো যে আবার যা এইগুলো কিন্তু জের বের করতে হয়। জের বের করার জন্য এর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তুমি জের বের করার পদ্ধতিটা দেখে নিবা। তো দেখো নগদে বিক্রয় করছে, তার মানে তুমি বিক্রয় করছো, তোমার হাতে টাকাটা আসছে, এই জায়গাটা বসবে না? বসবে। নগদে ক্রয় করছো, টাকা কি তোমার হাতে আসছে? এটা কিন্তু প্রাপ্তি যাবে না, প্রদান যাবে না। তাহলে এই যে ক্রয় হিসাবটা কোথায় বসবে? এই ক্রয় হিসাবটা বসবে নগদ প্রদান যাবে দেয়। এটা ভুলেও কোন যাবে তাই বসবে না, নগদ প্রাপ্তি যাবে তাই বসবে না, কারণ তোমার টাকাটা চলে গেছে। ওকে, এবং ধারের ক্রয় করছে কত হাজার টাকা? 70,000 টাকা। এখন ধারে ক্রয় লেখা থাকে আর এখানে বিক্রয় লেখা থাকে, আমরা ভুলেও বসাবো না, কারণ ধারে হিসাব নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদায় আসে না। ওকে, তার মানে আমরা এইটা বসাবো না, এটা প্রদান জাবেদার, কিন্তু এইটা বসাবো। তাহলে এখানে আমরা কি দিব? আবার সেম ভাবে তারিখ দিব 30, এখানে লিখবো বিক্রয় হিসাব। আচ্ছা, এখন অনেকেই কনফিউশনে পড়ে যে এখানে লেখাটা কিভাবে লিখবো। দেখো এটা একটা মানে জাবেদার ঘরে খতিয়ানে ধরতে পারো। খতিয়ানের ঘরে আমরা কি করি? উল্টাটা লিখি। জাবেদা যেটার করতেছে তার উল্টা হিসাবটাকে লিখি। সেম ভাবেই এখানে তুমি যতগুলা নগদ প্রাপ্তি, নগদ প্রদান, 2 ঘরা 3 ঘরা জাবেদা ছক করো না কেন, একই প্রসেস। তুমি যে ঘরটা লিখবা তার উল্টা হিসাবটাকে লিখতে হবে, তার উল্টা হিসাবটাকে লিখে নিতে হবে। তাহলে তুমি কখনোই কনফিউশনে পড়বে না নগদান হিসাব লিখবো কিনা, উল্টাটা মানে বিপরীত জাবেদা যেটা থাকবে সেইটা। আর জাবেদা নিয়ে যদি ক্লাসে কনফিউশন থাকে অবশ্যই জাবেদা ক্লাসটা দেখে আসবা। আচ্ছা, তাহলে এখন বিক্রয় হিসাব বিক্রয় করার মাধ্যমে তোমার হাতে কত টাকা ঢুকছে? 70,000 টাকা ঢুকছে। কার মাধ্যমে ঢুকলো? বিক্রয়ের মাধ্যমে। তাহলে বিক্রয়ের ঘরে কত টাকা বসাবো? 30,000। তো এইভাবে আমরা করবো। শেষে যে আমরা জেরটা দেখাই দিব, ডেবিট সাইডের জের, ক্রেডিট সাইডের জের। তো জের বসানো নিয়ে আমাদের আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসে সুন্দরভাবে তুমি সবটা বুঝতে পারবা। আমি ক্লাসটা আবার রিপিট করি, দেখো এইটা আমাদের পুরো ম্যাথ সলভ ক্লাস না, 6-7টা জাবেদা এক ঘরে রাখার উদ্দেশ্য এইটাই যাতে তোমার পার্থক্য বুঝতে পারো, পরীক্ষার আগের রাত্রে ইজিলি কমপ্লিট করতে পারো। তো নগদ প্রাপ্তি জাবেদা যখন করবা দুটো কিওয়ার্ড মনে রাখবা, নগদেও ব্যাংকে টাকা আসলে, শুধুমাত্র টাকা আসলে এই জাবেদায় হবে, ধারে বা বাকিতে কখনো টাকা এই জাবেদায় বসবেই না। ঘর হচ্ছে তারিখ, উল্টা হিসাব, ক্রেডিট খাত হিসাব, নগদান ডেবিট, প্রদত্ত পাট্টা ডেবিট, দুইটাই ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তারপর তো এন্ট্রিগুলো এইভাবে বসাইতে হবে। তো যদি নগদ প্রাপ্তি নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর ক্লাসগুলো ভালোভাবে কমপ্লিট করবা। চলো এবার আমরা নগদ প্রদান জাবেদা। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো নগদ প্রদান জাবেদা। দেখো নগদ প্রাপ্তি জাবেদা যেটা দেখলাম তার উল্টাটাই হচ্ছে নগদ প্রদান জাবেদা। দেখো নগদ প্রদান জাবেদা যখন করতে যাব তখন আমাদের সবার আগে মনে রাখতে হবে শুধুমাত্র নগদে অথবা ব্যাংকে টাকা চলে গেলে, ব্যাংক থেকে টাকা কি হয়ে গেল বলতো? চলে গেলে এই জাবেদায় বসবে, তাছাড়া আমরা এই জাবেদায় বসাইতে পারবো না। খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে, চলে গেলে এই জাবেদা বসে। ধারে বা বাকিতে নগদ প্রাপ্তি হোক বা নগদ প্রদান হোক, একটা জাবেদাতেও বসবে না। তাহলে খুব সহজে মনে রাখতে পারো যে নগদ প্রদান জাবেদা হলে শুধুমাত্র নগদে অথবা ব্যাংক থেকে টাকা চলে গেলে জাবেদাটাতে বসবে। আর আজকে আমরা মূলত ছক দেখতেছি, তাহলে ছকটাই দেখি, পাশাপাশি ম্যাথ প্র্যাকটিসের ক্লাসটা ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিও। আচ্ছা, তো ধারে বা বাকিতে টাকা চলে গেলে মানে চলে যাক আর আসুক, কোনো জাবেদাতেই বসবে না, নগদ প্রাপ্তি হোক নগদ প্রদান হোক।
ওকে, তো ঘরটা দেখো ঠিক নগদ প্রাপ্তি যাবে তার উল্টা, প্রথমে তারিখ, এখানে ডেবিট খাত হিসাব চলে গেলে কিন্তু এটা ক্রেডিট হয়, বাট আমরা কি বলছি এখানে সবগুলো যাবে আমরা উল্টা খাতটা লিখবো। তাহলে এটা কি খাত লিখবো বলো তো? ক্রেডিট খাত হিসাব। তারপর এখন তোমার টাকাটা কখন চলে যায়? কোনো কিছু ক্রয় করলে তোমার কাছ থেকে টাকাটা চলে যায়। ধরো তুমি জুতা ক্রয় করছো, কিছু ক্রয় করছো, বা তুমি হচ্ছে ফ্যাক্টরির জন্য মেশিন ক্রয় করছো, যে কোনো কিছু ক্রয় করছো, তোমার টাকাটা কিন্তু তখনই চলে যাবে। তাহলে ক্রয়টা এখানে তোমার কি হচ্ছে বলো তো? ডেবিট। দেন তুমি পাওনাদার কাছ থেকে টাকা পাইছো, সরি পাওনাদারের মানে কাছ থেকে তুমি টাকা কি করছো? দিছো। আমার পাওনাদার জিনিসটা কি? যে আমার কাছ থেকে আমার এই ফ্রেন্ডরা টাকা পায়, আমার কাছ থেকে এই ব্যবসায়ীটা টাকা পায়, ওরা টাকা দিতে হচ্ছে, তাহলে আমার কাছে আসছে কি? পাওনাদারটা আসছে, পাওনাদার হিসাবটা আসছে। তাহলে এখানে পাওনাদারটাকে আমরা কি লিখবো? ডেবিট। অন্যান্য হিসাব ডেবিট, যা আছে ওই যে একটু আগে মূলধন পাইলাম, এটা পাবো, উত্তোলন পাবো, ওটা অন্যান্যের মধ্যে দিয়ে দিব। আর নগদ প্রদান ক্রেডিট, নগদ হিসাব বা নগদান হিসাব ক্রেডিট, আর প্রাপ্ত বাট্রা ক্রেডিট। জাস্ট এইটা মনে রাখবা, তাহলে তোমার পরীক্ষার আগে ঘরটা একদম ক্লিয়ার হবে। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো তোমাদের এক্সাম্পলটাই খুঁজে বের করতে হবে। এইরকম এক্সাম্পল গুলোর ক্ষেত্রে তুমি জাস্ট মনে রাখবা নগদে বা ব্যাংক থেকে টাকা চলে গেলেই এই জাবেদায় বসবে, তাছাড়া কিন্তু আমরা এই জাবেদায় বসাইতে পারবো না। ওকে, তাহলে একটু ভালোভাবে দেখো, মালিক কর্তৃক নগদ উত্তোলন। মালিক কর্তৃক নগদ উত্তোলন করলে তোমার ব্যবসা থেকে টাকা কমবে না? অবভিয়াসলি তোমার ব্যবসা থেকে টাকা কমবে, আর ব্যবসা থেকে টাকা কমলেই তো এই জাবেদায় বসবে মাস্ট। তাহলে মালিক কর্তৃক যে টাকাটা উত্তোলন হলো আমরা কি লিখবো? 2012, তারপর হচ্ছে জানুন 1। তো মালিক কর্তৃক উত্তোলন, তাহলে আমরা এখানে কি লিখবো? উত্তোলন হিসাব। আমি একটু আগে বলছি এখানে উল্টাটা লিখতে হয়, উত্তোলন হিসাব। উত্তোলন করছে কত টাকা? 70,000 টাকা। এখানে কোনো উত্তোলন হিসাবের ঘর আছে না, এখানে আমরা 70,000 টাকা বসাই দিব। তো পরীক্ষা হলে তোমরা খুঁজবা, দেখবা, তোমরা এখন বই নিয়ে প্র্যাকটিস করলে ওখানে যেটার নামটা আমরা এই দুটো ঘরে খুঁজে পাবো না, অন্যান্য ঘরে সুন্দরভাবে লিখে দিব। তারপর এখানে আমাদের নগদ টাকা চলে গেছে, তাহলে নগদের ঘরে আমরা বসাই দিলাম 70,000 টাকা। আচ্ছা, তো বাট্টার ঘরে কিছু বসতেছে না, এটা নিয়ে কনফিউশন থাকবে না। আমরা ম্যাথ প্র্যাকটিসে দেখবো যে বাট্টার ঘরে সুন্দরভাবে টাকা বসতেছে, তখন আমরা বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপারের কোশ্চেন গুলো সলভ করবো। টেস্ট পেপারের কোশ্চেন গুলো যখন সলভ করবে, স্পেশাল কোশ্চেন গুলো নিব। তোমাদের যদি কোনো কলেজ রেফার থাকে যে এই কলেজটার কোশ্চেন সলভ করাতে হবে, কমেন্ট বক্সে জানাবা, আমরা অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী ওই কোশ্চেনটা সলভ করানোর ট্রাই করব। বিক্রয়, বিক্রয় করলে টাকা আসে না যায়? বিক্রয় করলে টাকা আসে, তার মানে এখানে বিক্রয়টা তোমার এই জাবেদায় বসবে না। ক্রয়, ক্রয় করলে টাকাটা কি হয় বলতো? চলে যায়। ক্রয় করলে টাকাটা কি যায়, তার মানে এইটাই জাবেদায় বসবে। আর ধারে ক্রয় তো অপশনে নেই, তাহলে আমরা এখানে কি দিব? আরেকটা তারিখ দিব 30। তারপর এখানে কি লিখবো? উল্টা হিসাব। উল্টা হিসাব হচ্ছে ক্রয় হিসাব। তারপর এটা কোন ঘরে বসাবো? ক্রয়ের ঘরে বসাবো 70,000 টাকা। আর তোমার হচ্ছে নগদের ঘরে বসাবো 70,000 টাকা। এখানে যদি 70,000 না দিয়ে বলতো যে 65,000 টাকা আর 5,000 টাকা বাট্রা, তো তখন আমাদের বাট্রার ঘরে চলে আসতো। বাট্রা সিস্টেমটা আমরা আমার ম্যাথ প্র্যাকটিসে দেখে নিব। দেখো, ডেবিট আর ক্রেডিট অলওয়েজ মিলে যাবে। তো এটা ছিল আমাদের নগদ প্রদান জাবেদার একটা বেসিক ছক, যে ছকটা মনে রাখা পরীক্ষার হলে লিখে আসতে পারলে তুমি নাম্বারটা পাবা। আর কিভাবে ম্যাথগুলো বসাইতে হবে এটা ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিংক পাবা। তো ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসে আমরা দেখবো 2 ঘোড়া 3 ঘোড়া এবং খুচরা নগদান বই, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। প্রথমটাতে আমরা দেখেছিলাম যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। আজকে আমরা দেখবো মূলত এটা দেখলে আমাদের মোটামুটি ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে। তুমি শিওর এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল কমন পাবা, এইটা মনে রাখো। এই অধ্যায় মানে তোমার কয়টা সৃজনশীল বলতো? 2টা সৃজনশীল। আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, পেজটা ফলো দিয়ে। আসসালামু আলাইকুম।